মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই। সে শুধু একটু রোমাঞ্চের খোঁজে এমন একটি ভয়ঙ্কর বিপদে জড়িয়ে পড়ে যেখান থেকে জীবিত ফিরে আসা প্রায় অসম্ভব বলে মনে হয়। কলেজের পড়াশোনা শেষ করার পর ডেইজি চাকরির খোঁজে অন্য শহরে রওনা দেয়, কিন্তু সরাসরি হাইওয়ে ধরে না গিয়ে একটু অ্যাডভেঞ্চারের নেশায় সে জঙ্গল আর পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শুরুর দিকে সবকিছু একেবারেই স্বাভাবিক বলে মনে হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরে নেভিগেশন তাকে বারবার ভিন্ন ভিন্ন দিকে ঘুরিয়ে দিতে শুরু করে। ধীরে ধীরে ডেইজি এমন এক ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যায় যেখান থেকে সামনে আর কোনো রাস্তা নেই। ভয় পেয়ে সে ফিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নেভিগেশন তাকে বারবার ইউটার্ন নিতে বলে। পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছে যায় যে সে না সামনে যেতে পারছে না পেছনে ফিরতে পারছে। বারবার ভুল দিক নির্দেশনা করায় বিরক্ত হয়ে শেষ পর্যন্ত ডেইজি নেভিগেশনের ওপর ভরসা করা ছেড়ে দেয়। তারপর পুরনো পদ্ধতিতে ম্যাপ দেখে রাস্তা খুঁজে বের করতে শুরু করে, কিন্তু হঠাৎই একটা বড় ট্রাক এসে তার সামনে থামে। ডেইজি আগেই সতর্ক হয়ে গিয়েছিল, কারণ সে এখানে একা ছিল আর জায়গাটা ছিল খুবই নির্জন। ট্রাকে বসে থাকা একটি লোক তার সমস্যার কথা শুনে তাকে শান্তভাবে ম্যাপ বুঝিয়ে দিতে শুরু করে। প্রথম দেখায় লোকটিকে বেশ সাহায্য প্রয়োজনীয় বলে মনে হচ্ছিল। তখনই ডেইজির চোখ পড়ে একটি লোক চুপিসারে গাড়ির দরজা বন্ধ করে এদিকেই আসছে। এই আচরণ দেখে তার মনে সন্দেহ জাগে। কিছুক্ষণ পর একটি লোক জোর করে ডেইজিকে নিজের গাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আচরণ আর অদ্ভুত ব্যবহারে ডেইজি ভেতরে ভেতরে ভয় পেয়ে যায়। ডেইজি স্পষ্টভাবে না বলতেই লোকটির আসল চেহারা সামনে চলে আসে। হঠাৎ করেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুজন লোক ডেইজির পিছু নিতে শুরু করে। নিজের প্রাণ বাঁচানোর জন্য ডেইজি সর্বশক্তি দিয়ে সেখান থেকে দৌড়াতে থাকে। কিছুক্ষণ আগে সবকিছু একদম স্বাভাবিক ছিল, আর এখন হঠাৎ করেই তার জীবন মরণের লড়াই শুরু হয়ে গেছে। সে কিছুই বুঝে উঠতে পারছিল না। দৌড়াতে দৌড়াতে তার পায়ে মারাত্মক আঘাত লাগে। ব্যথা এতটাই তীব্র ছিল যে হাঁটাও কঠিন হয়ে পড়ে, কিন্তু পেছন থেকে ভেসে আসা শব্দ তাকে এক মুহূর্তের জন্যও থামতে দেয় না। দুজন লোক যখন একেবারে তার কাছাকাছি পৌঁছে যায়, তখন ডেইজি হঠাৎ একটি বড় পাথর তুলে তাদের দিকে ছুঁড়ে মারে। পাথর লাগতেই কয়েক সেকেন্ডের জন্য তাদের মনোযোগ সরে যায়, আর এই সুযোগে ডেইজি ঘন জঙ্গলের ভেতরে দৌড়ে পালিয়ে যায়। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। ঘন্টার পর ঘন্টা দৌড়ানোর পর ডেইজি একটি ছোট্ট নদীর ধারে পৌঁছে যায়। তৃষ্ণায় সে এতটাই কাহিল হয়ে পড়েছিল যে সেটা না ভেবেই সরাসরি পানি পান করতে শুরু করে। চারপাশের ঘন জঙ্গল তাকে আরো বেশি একা অনুভব করাচ্ছিল। তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট ছিল, তবুও সে নিজেকে সাহস দিয়ে যাচ্ছিল। যেভাবেই হোক তাকে এই জঙ্গল থেকে জীবিত বের হতে হবে। রাত নামলেই সে জঙ্গলের ভেতরে একটি লুকানোর নিরাপদ জায়গা খুঁজে সেখানেই রাত কাটায়। পুরো রাত সে আতঙ্কের মধ্যে কাটায়। তবে তার ভাগ্য ভালো ছিল, সেদিন রাতে তার উপর কোনো আক্রমণ হয়নি। সকাল হতেই তার আহত পা নিয়ে তার দুশ্চিন্তা হতে শুরু হয়। সংক্রমণ এড়াতে সে নদীর পানি আর নিজের কাছে থাকা সফট ড্রিঙ্ক দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করতে থাকে। ব্যথায় তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তবুও সে সাহস হারায় না। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে সে একটি বড় ভুল করে ফেলে। তার ক্ষত থেকে বের হওয়া রক্ত পাশের পাতায় লেগে যায়। এদিকে এই দুজন লোক এখনো জঙ্গলে তাকে খুঁজে বেড়াচ্ছিল। নিজেদের অপরাধ লুকানোর জন্য তারা আবার সেই জায়গায় ফিরে আসে যেখানে ডেইজির গাড়ি দাঁড়িয়েছিল। এরপর তারা গাড়িটি নিয়ে একটি ভুয়া দুর্ঘটনার দৃশ্য তৈরি করার পরিকল্পনা করে, যাতে পুলিশের মনে হয় মেয়েটির মৃত্যু একটি সাধারণ দুর্ঘটনা ছিল। সাধারণ দুর্ঘটনাই হয়েছে। এখন নিজের সেই সিদ্ধান্তের জন্য তার ভীষণ আফসোস হতে থাকে। যদি সে সোজা রাস্তা বেছে নিত তাহলে হয়তো এতক্ষণে নিজের ইন্টারভিউতে পৌঁছে যেত, কিন্তু এখন সে এটাও জানতো না যে এই জঙ্গল থেকে সে কোনোদিনই জীবিত বের হতে পারবে কিনা। ক্লান্ত হয়ে ডেইজি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। ঠিক তখনই উপর দিক থেকে খুব জোরালো একটা শব্দ ভেসে আসে। ডেইজি মনোযোগ দিয়ে তাকাতেই বুঝতে পারে তার গাড়িটা পাহাড়ের উপর থেকে নিচে ফেলে একটি দুর্ঘটনার মতন দেখানো হয়েছে। ঠিক তখনই সে ওই দুই লোকের কথা শুনতে পায়। তারা নিজেদের মধ্যেই কথা বলছিল যে পুলিশ আসার আগেই ওই মেয়েটার লাশ খুঁজে বের করতে হবে। তাদের পুরো বিশ্বাস ছিল আহত অবস্থায় ডেইজি এত দূর পালাতে পারবে না। হয়তো অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণেই সে কোথাও মারা গেছে।
ঠিক তখনই গাছের পাতায় তাজা রক্তের দাগ দেখতে পায়। তখনই তারা বুঝতে পারে ডেইজি এখনো বেঁচে আছে। এরপর তারা পুরো জঙ্গল জুড়ে খুঁজতে শুরু করে। এদিকে পাথরের ফাঁকে ডেইজি একটা ভাঙা মোবাইল ফোন খুঁজে পায়। সম্ভবত পাহাড় থেকে পড়ার সময় তার গাড়ি থেকেই সেটি ছিটকে পড়েছে। ফোনটির স্ক্রিন পুরোপুরি ভেঙে গিয়েছে, কিন্তু অবাক করার বিষয় সেটি এখনো চালু ছিল। এই দেখে ডেইজির মনে আবারও আশার আলো জ্বলে ওঠে। সঙ্গে সঙ্গে সে সাহায্যের জন্য ফোন করার চেষ্টা করে, কিন্তু এত ঘন জঙ্গলের মধ্যে একটুও সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। ভয়ে আতঙ্কিত ডেইজি বারবার জায়গা বদলে সিগন্যাল খুঁজতে থাকে। এমনকি বরফের মতন ঠান্ডা পানি পার হয়ে সামনের পাহাড়ে উঠতে যায়, কিন্তু তার প্রতিটি চেষ্টাই ব্যর্থ হয়। ঠিক তখনই মোবাইলের ব্যাটারি পুরোপুরি শেষ হয়ে যায়, আর ফোনটি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। এবার ডেইজি ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। ক্ষুধা, ঠান্ডা, ব্যথা আর ভয় সব মিলিয়ে তার শরীর একেবারেই দুর্বল হয়ে পড়েছে। কয়েকদিনের ক্লান্তি আর মানসিক চাপ শেষ পর্যন্ত তার শরীর সাথ দিতে পারেনি। সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। জ্ঞান ফিরলে সে নিজেকে সম্পূর্ণ এক অচেনা জায়গায় দেখতে পায়। তার আহত পায়ে ব্যান্ডেজ বাঁধা ছিল। মনে হচ্ছিল কেউ হয়তো তার চিকিৎসা করেছে। ডেইজি ধীরে ধীরে উঠে বাইরে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই একটি লোক ঘরে ঢুকে পড়ে। তাকে দেখে ডেইজি ভীষণ ভয় পেয়ে যায়। এখন সে আর কোনো অচেনা মানুষকে বিশ্বাস করার মতন অবস্থায় ছিল না। সে সঙ্গে সঙ্গে পাশে থাকা একটি অস্ত্র তুলে নিয়ে লোকটিকে সতর্ক করে দেয়, যেন সে তার কাছে আসার চেষ্টা না করে। ভয় আর আতঙ্ক তার চিন্তা শক্তি পুরোপুরি গ্রাস করে ফেলেছিল। সামনের লোকটি যতই নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করুক না কেন, ডেইজি আর কারোর কথাই বিশ্বাস করতে রাজি হয়নি। আতঙ্কের মধ্যে সে পাশে রাখা একটি বক্স তুলে নিয়ে তার ভেতরে থাকা সাদা রঙের গুঁড়ো সরাসরি লোকটার মাথার উপর ছুঁড়ে মারে। পর মুহূর্তেই লোকটি ব্যথায় চিৎকার করে ওঠে। আসলে সেটি কোনো সাধারণ গুঁড়ো ছিল না, বরং সেটি ছিল অত্যন্ত বিপজ্জনক একটি কেমিক্যাল। লোকটি সঙ্গে সঙ্গে দৌড়ে ফ্রিজ থেকে দুধ বের করে নিজের মাথায় ঢালতে শুরু করে, কারণ একমাত্র দুধই সেই কেমিক্যালের জ্বালা কিছুটা কমাতে পারে। এদিকে অনেক দিন ধরে মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ না হয় ডেইজির পরিবার অনেক চিন্তায় পড়ে যায়। ফোনের শেষ লোকেশন দেখে তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। এবার স্থানীয় পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করার প্রস্তুতি নিতে থাকে। আবার জ্ঞান ফেরার পর ডেইজি দেখতে পায় তার দুই হাত শক্ত করে বাঁধা। এবার সামনের লোকটির আচরণ আর আগের মতন ভয়ঙ্কর লাগছিল না। সে ডেইজিকে খাবার আর পানি দেয়, তারপর শান্তভাবে খেতে বলে। কিন্তু ডেইজি যখন পুলিশকে ফোন করার কথা বলে, লোকটি সঙ্গে সঙ্গে বিষয়টি এড়িয়ে যায়। দুদিন ধরে না খেয়ে থাকা ডেইজি শেষ পর্যন্ত আর নিজেকে সামলাতে পারে না। লোকটি পেছনে ফিরতেই সে দ্রুত খাবার খেতে শুরু করে। ধীরে ধীরে তার মনে হতে থাকে হয়তো এই মানুষটা প্রথমে যেমনটা ভেবেছিল আসলে তেমনটা নয়। কথা বলতে বলতে লোকটি নিজের পরিচয় দেয়। তার নাম ছিল হেনরি। হেনরি বহু বছর ধরে এই জঙ্গলে একাই বাস করছিল। সে একটি পুরনো ভ্যানকে নিজের ল্যাবরেটরি বানিয়ে রেখেছিল। ডেইজি যখন তাকে শুরু থেকে পুরো ঘটনা খুলে বলে, তখন হেনরি সঙ্গে সঙ্গে বুঝে যায় যারা ডেইজির পিছু নিয়েছিল তারা আসলে কারা। ঠিক তখনই বাইরে থেকে একটি শব্দ ভেসে আসে। হেনরির মুখ মুহূর্তেই গম্ভীর হয়ে যায়। তার মুখের এক্সপ্রেশন দেখে ডেইজি বুঝতে পারে বাইরে নিশ্চিত সেই দুজন লোক এসেছে যাদের হাত থেকে বেঁচে সে প্রাণপণে পালিয়ে এসেছিল। আর সত্যি বাইরে সেই দুজন লোকই দাঁড়িয়েছিল। আসলে এই জঙ্গলে থাকা মানুষ বলতে শুধু এই তিনজনই ছিল, আর তারা বহু বছর ধরে একসঙ্গে কাজ করে আসছিল। হেনরি বিভিন্ন জিনিস তৈরি করত, আর বাকি দুইজন লোক সেসব জিনিস সাপ্লাই করত। কিন্তু এবার তারা আর কোনো ব্যবসায়িক কাজে আসেনি। তারা বিশেষভাবে সেই আহত মেয়েটিকে খুঁজতে এসেছিল। হেনরি তাদের ভেতরে ঢুকতে বাধা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে। সে নানা অজুহাত দিতে থাকে, কথা ঘুরিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত ওই দুইজন লোক জোর করে ঘরে ঢুকে পড়ে। তবে অবাক করার বিষয় ছিল ভেতরে কেউ ছিল না। তাদের মনোযোগ অন্যদিকে থাকতেই হেনরি দ্রুত ডেইজির খাবার আর পানি লুকিয়ে ফেলে এবং ঘরের মধ্যে থাকা তার সম্পূর্ণ প্রমাণ মুছে ফেলার চেষ্টা করে। সবকিছু এতটাই স্বাভাবিক লাগছিল যে ওই দুই লোকের কোনো সন্দেহ হয়নি। আসলে তারা আসার আগেই ডেইজি নিজের বুদ্ধি ব্যবহার করে নিজেকে বাঁচিয়ে নিয়েছিল। ঘরে থাকা কেমিক্যাল আর পানি মিশিয়ে সে এমন একটি বিক্রিয়া তৈরি করেছে যার ফলে তার বাঁধা দড়ি পুড়ে গিয়ে ছিঁড়ে যায়। এবার সে পেছনের জানলা দিয়ে বাইরে বেরিয়ে যায়। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় ছিল ডেইজি সেখান থেকে পালিয়ে যায়নি। সে জানতো
এই অচেনা জঙ্গল সম্পর্কে তার কিছুই জানা নেই, আর একা বের হয়ে গেলে সে আবার আরো বড় কোনো বিপদে পড়তে পারে। তাই সে কাছাকাছি লুকিয়েছিল। যখন হেনরি জানতে পারে ডেইজি পালানোর বদলে কাছেই লুকিয়েছিল, তখন সে ভীষণ অবাক হয়ে যায়। সে কখনোই ভাবেনি যে শহরে বড় হওয়া একটি মেয়ে কেমিক্যাল সম্পর্কে এত ভালো ধারণা রাখতে পারে। ডেইজি নিজের ভুল স্বীকার করে। সে বলে শুরুতে সে বুঝতেই পারেনি যে ওই সাদা গুঁড়োগুলো এতটা বিপজ্জনক ছিল, তাই ভয় পেয়ে সে ওই কাজটা করে ফেলেছিল। সে হেনরির কাছে ক্ষমা চায়। ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা বাড়তে থাকে। ডেইজি হেনরিকে জিজ্ঞাসা করে যদি সে সত্যি তাকে সাহায্য করতে চায় তাহলে তাকে এখান থেকে যেতে দিচ্ছে না কেন। তখন হেনরি তাকে সত্যিটা জানায়, তার কাছে কোনো গাড়ি নেই, আর সবচেয়ে কাছের রাস্তা বা ছোট শহরটা এখান থেকে প্রায় 20 মাইল দূরে। ডেইজির শরীরের অবস্থা এমন ছিল না যে সে এতটা পথ পায়ে হেঁটে যেতে পারবে। তার উপর জঙ্গল এতটাই ঘন ছিল যে সে সহজেই পথ হারিয়ে ফেলবে। তবে হেনরি তাকে প্রতিশ্রুতি দেয় যে কয়েকদিন পরেই তার শেষ মালামাল তৈরি করা হয়ে যাবে। তখন সে নিজেই ডেইজিকে নিরাপদে এই জঙ্গল থেকে বাইরে নিয়ে যাবে। এই কথা শুনে ডেইজি প্রথমবারের মতন একটু স্বস্তি অনুভব করে। দিন যেতে থাকে আর ধীরে ধীরে তাদের মধ্যে বিশ্বাস বাড়তে থাকে। এখন ডেইজি হেনরির ওপর পুরোপুরি ভরসা করে, কিন্তু এখনো সে জানতো না যে আসলে তার পেছনে কি খেলা রয়েছে। এরপর একদিন হঠাৎ একজন পুলিশ অফিসার সেখানে এসে পৌঁছায়, আর ধীরে ধীরে পুরো সত্য সামনে আসতে শুরু করে। আসলে হেনরি আর ওই দুজন লোক সেই মহিলা পুলিশ অফিসারের জন্য কাজ করে। সেই ছিল এই পুরো নেটওয়ার্কের মাস্টারমাইন্ড। তার সুরক্ষার মধ্যেই ওই দুইজন লোক বহু বছর ধরে এই জঙ্গলে মেয়েদের শিকার করে আসছিল। তাদের কারণেই কত নিরীহ মেয়ে নিখোঁজ হয়ে গেছে তার কোনো হিসাব নেই। যেদিন ডেইজি প্রথমবার এই জঙ্গলে প্রবেশ করেছিল সেদিন ম্যাট আর তার সঙ্গী একটি মৃতদেহ লুকাচ্ছিল। তারা ভেবেছিল ডেইজি নিজের চোখে সবকিছুই দেখে ফেলেছে, তাই তারা তাকে খুঁজে বের করে মেরে ফেলতে চেয়েছিল যাতে কোনো সাক্ষী বেঁচে না থাকে। এবার সেই মহিলা অফিসারও একই কারণে সেখানে এসেছে, কিন্তু হেনরি কোনোভাবেই তাকে বাড়ির কাছে আসতে দিতে চাচ্ছিল না। সে যে কোনো মূল্যে ডেইজিকে বাঁচানোর চেষ্টা করছিল। শেষ পর্যন্ত বাধ্য হয়ে অফিসারকে ফিরে যেতে হয়। কিছুক্ষণ পর ম্যাট সামগ্রী নিতে সেখানে আসে। যাওয়ার আগে সে বেশ গর্বের সঙ্গে পুলিশ অফিসারের দেওয়া সেই জ্যাকেটটি তাকে দেখায়। ঠিক তখনই তার চোখ পড়ে সিঁড়িতে থাকা পায়ের ছাপের দিকে। সেখানে দুই ধরনের জুতার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। ম্যাট সঙ্গে সঙ্গে বুঝে যায় এখানে কেউ একজন আছে, কিন্তু সে নিজের সন্দেহ প্রকাশ করে না। সে এমন ভাবে আচরণ করে যে যেন সে কিছুই দেখেনি। অন্যদিকে হেনরির কোনো ধারণাই ছিল না যে ম্যাট সবকিছুই বুঝে ফেলেছে। সেদিন রাতে হেনরি আর ডেইজি জঙ্গল থেকে পালানোর পরিকল্পনা করছিল। ঠিক তখনই হঠাৎ ম্যাট ঘরের ভেতরে ঢুকে পড়ে। পরিস্থিতি মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর হয়ে ওঠে। তখন হেনরি হঠাৎ বুদ্ধি করে পরিস্থিতি নিজের দিকে ঘোরানোর চেষ্টা করে। সে বলে মেয়েটাকে এখনই মেরে ফেলা ঠিক হবে না। গত কয়েকদিনে সে ডেইজিকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, আর এখন সে আমাদের কাজে সাহায্য করতে পারে। নিজের কথা প্রমাণ করার জন্য হেনরি ডেইজিকে সবার সামনে কফি বানানোর নির্দেশ দেয়। ডেইজি সঙ্গে সঙ্গে হেনরির চোখের ইশারা বুঝে যায়। সে চুপচাপ কাপগুলোতে কফি ঢালতে থাকে এবং এর মধ্যে একটি বিশেষ কেমিক্যাল মিশিয়ে দেয়। তবে বাইরে থেকে সে এমন অভিনয় করছিল যেন সবকিছু একদম স্বাভাবিক। ডেইজি কফির কাপগুলো মাইক্রো ওভেনের ভেতর রেখে দেয়। সে পুরো কাজটাই এতটা বুদ্ধিমত্তার সঙ্গে করছিল যে ম্যাট আর তার সঙ্গীর একটুও সন্দেহ হয়নি। কিন্তু যখন তারা বুঝতে পারে যে কিছু একটা গড়বড় হয়েছে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ প্রচন্ড জোরে একটি বিস্ফোরণ ঘটে। চারপাশের পরিস্থিতি মুহূর্তের মধ্যেই এলোমেলো হয়ে যায়। কোনো রকমে ওই দুইজন লোক বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়। এর থেকেও ভয়ঙ্কর বিষয় ছিল যে মারাত্মকভাবে পুড়ে যাওয়া এবং আঘাত পাওয়ার পরেও ম্যাট বেঁচে ছিল। সে বাইরে বেরিয়ে আসে। হেনরি বুঝতে পারে শক্তির দিক থেকে সে ম্যাটের সঙ্গে লড়াই করতে পারবে না, কিন্তু সে যে কোনো মূল্যে ডেইজিকে বাঁচাতে চায়। নিজের শরীরে থাকা শেষ অবশিষ্ট শক্তিটুকু ব্যবহার করে সে ম্যাটের হাতে থাকা বন্দুকটি ছিনিয়ে নেয়। মনে হচ্ছিল এবার হয়তো সবকিছু শেষ হয়ে যাবে। ঠিক তখনই তার পেছন থেকে পরপর দুইটি গুলির শব্দ শোনা যায়। গুলির শব্দ এসেছিল সেই মহিলা পুলিশ অফিসারের বন্দুক থেকে। গুলির আওয়াজ শুনেই ডেইজি বুঝতে পারে ভয়ঙ্কর কিছু একটা ঘটে গেছে। তার মন ভেঙে যায়, কিন্তু এখন সেখানে দাঁড়িয়ে থাকার অর্থ ছিল সরাসরি মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া।
তাই নিজের কষ্ট আর ভয়কে শক্তিতে পরিণত করে ডেইজি সেখান থেকে দৌড়াতে শুরু করে। অন্যদিকে মহিলা অফিসার এবার পুরো পরিস্থিতি বুঝে গিয়েছিল, কিন্তু তার মুখে ভয় বা চিন্তার কোনো চিহ্ন ছিল না। তার একমাত্র চিন্তা ছিল শেষ ড্রাগের চালান, যেটা নিরাপদে তার গাড়িতে রাখা ছিল। এখন তার পথে শুধু একটি বাধা বাকি ছিল, ডেইজি। তাই সে সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে ডেইজিকে শেষ করতেই হবে। শেষ কয়েক ঘন্টা প্রাণপণে দৌড়ানোর পর শেষ পর্যন্ত ডেইজি কোনোভাবে হাইওয়েতে পৌঁছে যায়। কিন্তু তার ভাগ্য এতটাই খারাপ ছিল যে সেখানে গিয়েই সে ওই মহিলা অফিসারের সামনে পড়ে যায়। যদিও ডেইজি তাকে আগে কখনোই দেখেনি, কিন্তু তার কণ্ঠ সে খুব ভালোভাবেই চিনতে পেরেছে। কারণ আগে যখন সে হেনরির বাড়িতে লুকিয়েছিল তখন ওই অফিসারকে হেনরির সঙ্গে কথা বলতে শুনেছিল। তাই প্রথমবার অফিসার তার সঙ্গে কথা বলতেই ডেইজি বুঝে যায় সে এখন ভীষণ বিপদের মধ্যে পড়েছে। সেই মহিলা পুলিশ অফিসার বন্দুকের ভয় দেখিয়ে ডেইজিকে নিজের সঙ্গে নিয়ে যায়। দুজন একটি নদীর ধারে এসে পৌঁছায়। এবার সেই অফিসার নিজের শেষ পরিকল্পনাটা সম্পূর্ণ করতে যাচ্ছিল। ডেইজি যতই অনুরোধ করুক সেই মহিলা একটুও নম্র হয় না। তার মন ছিল একেবারেই পাথরের মতন কঠিন। ডেইজি বুঝে যায় ওই অফিসার তাকে মেরে পানিতে ডুবিয়ে একটি দুর্ঘটনা হিসেবে দেখাতে চাচ্ছিল। যখন ডেইজি পানির মধ্যে নামতে শুরু করে তখন সেটিই হয়তো ছিল তার পালিয়ে যাওয়ার শেষ সুযোগ। কিন্তু অফিসার আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল। সে সঙ্গে সঙ্গে ডেইজিকে ধরে নির্মমভাবে পানির মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয়। দুর্বল আর আহত ডেইজি তার শক্তির সামনে টিকতে পারে না। সে বারবার নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তার প্রতিটি চেষ্টাই ব্যর্থ হয়। ধীরে ধীরে তার শ্বাস বন্ধ হয়ে আসতে থাকে। কিন্তু ঠিক তখনই জীবন আর মৃত্যুর মাঝে সেই শেষ মুহূর্তে ডেইজির মনে পড়ে যায় সে সেই ল্যাব থেকে নিজের কাছে একটি মারাত্মক ছোট্ট অস্ত্র লুকিয়ে রেখেছিল। সে সঙ্গে সঙ্গে সেটি বের করে এবং নিজের সমস্ত শক্তি দিয়ে সেই অফিসারের ওপর আক্রমণ করে। যে দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার নিজের ক্ষমতার অপব্যবহার করে বছরের পর বছর অপরাধীদের সাহায্য করছে, নিরীহ মানুষদের জীবন নিয়েছে এবং এই জঙ্গলকে নরকে পরিণত করেছে, শেষ পর্যন্ত তাকেও নির্মম পরিণতি ভোগ করতে হয়। আর অবশেষে ডেইজি সেই ভয়ঙ্কর জঙ্গল থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু তার মুখে কোনো আনন্দ ছিল না। তার চোখে শুধু ছিল শূন্যতা আর গভীর আঘাতের ছাপ। সে যা কিছু দেখেছে আর যা সহ্য করেছে তা তার চিন্তা ভাবনাকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। বন্ধুরা, যদি ডেইজির এই সার্ভাইভাল স্টোরিটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে একটা শেয়ার করে দিতে পারো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।